হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি পৌশালি, ওয়েলকাম ইউ অল টু অ্যানাদার নিউ ব্লগ। আমার চ্যানেলের বড় ব্লগগুলোর মধ্যে যেটা লাস্ট ব্লগ শেয়ার করেছি, সেই ব্লগটাতে ঠিক যেইখানে ছেড়ে গেছি আমি আপনাদের, আজকে আবার সেইখান থেকেই নিয়ে যাব। চলুন তাহলে প্রথম থেকেই শুরু করি। এই যে এইটা হচ্ছে গিয়ে ইয়েলোস্টোনে আমরা যে এয়ারবিএনবিটাতে ছিলাম, তো এটাই হচ্ছে গিয়ে সেটা। আগের দিন তো শেয়ার করেই ছিলাম যে এয়ারবিএনবিটা কীরকম, ভেতরটা আর বাইরেটা কীরকম। তো আজকে মোটামুটি সমস্ত কিছু গাড়িতে আমরা যা যা সারাদিনের মধ্যে লাগতে পারে, এই টুকটাক ধরুন খাবার দাবার, স্ন্যাক্স জাতীয়, আর তাছাড়া বাকি জল টল এই সমস্ত কিছু নিয়ে আর এবার বেরোবো। তার আগে বাইরেটা তো আগের দিন শেয়ার করছিলাম যে এয়ারবিএনবির বাইরেটা যখন ঢুকেছিলাম আগের দিন একদম ঘুটঘুটে অন্ধকার ছিল। আর আজকে এখন সকাল সকাল দেখলে ভালো মতোই বোঝা যায় যে আশপাশে শুধু গ্রিন আর গ্রিন, আর মাঝখানে এই আমাদেরটা ছাড়া আরও 2-3টে বাড়ি দেখতে পাওয়া যাচ্ছে, তবে দূর দূরান্ত পর্যন্ত আর সেভাবে কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না। আসলেই তো এই জায়গাগুলো ন্যাশনাল পার্কের বাইরে একদম ফাঁকা গ্রামের মতো, আর মাঝখানে মাঝখানে কোথাও কোথাও হয়তো কেবিন আছে, তারপরে গিয়ে এরকম এয়ারবিএনবি করা আছে এই মানুষের মানে ট্যুরিস্টদের থাকার জন্য আর কি। আর এরকম চারিদিকটা শুধু গ্রিন আর গ্রিন। বাচ্চাগুলো খেলতে পারছে, ওইখানটায় কি সুন্দর একটা দোলনা করা ছিল। যাক, আমাদের সকলের রেডি হয়ে গেছি আমরা, আর তারপরে গিয়ে বেরিয়ে পড়েছি আবার সেই দুটো গাড়িতে ভাগাভাগি হয়ে। আমরা সবাই বেশ খুব উত্তেজনার বসে আছি, আর সবার মধ্যেই একটা বেশ চাপা আনন্দও কাজ করছে। কারণ এখানের মধ্যে যদিও যে কজন আছি তাদের মধ্যে দীপকদা আর দীপান্বিতাদের ভাগ্যক্রমে 2বার ইয়েলোস্টোন দেখা হয়ে গেছে, তবে আমাদের সে ভাগ্য হয়নি, আমাদের এই প্রথমবার। তবুও এতই সুন্দর জায়গা, এ জায়গাকে যতবারই দেখা হবে, দেখতে যাব বলে মনে হবে, ততবারই মনে হবে যে এটা বুঝি আবার নতুন করে কিছু আরও সুন্দর জিনিস দেখতে পাবো। সেই জন্যই সবাই একরকম উত্তেজনায় বসে আছি যে কখন দেখতে পাবো ওই রকম সুন্দর সুন্দর জায়গাগুলো। তবুও তার আগে যেই গ্রামগুলো পার হচ্ছি সেগুলোও তো ঠিক এর আগের 2-3টে ব্লগ থেকেই আপনাদের বলছি যে শুরু করেছিলাম যেখান থেকে, মন্টানা থেকে, ঠিক সেইখান থেকেই যেরকম গ্রাম দেখতে পাচ্ছিলাম আশপাশটা রাস্তার দুধার, ঠিক এখানটাও তাই। এইরকমই পুরো চারিদিকে সবুজ, আর সবুজের শেষে একদম পাহাড় দিয়ে ছাদ করা রয়েছে, আর পাহাড়ের মধ্যে অজস্র জঙ্গল, মানে গাছে ভর্তি। এখানটায় আমরা পৌঁছলাম একটা গ্যাস স্টেশন, এখান থেকে একটুখানি গাড়িতে তেল ভরে নেব, আর সঙ্গে আবার কিছু টুকটাক গ্যাস স্টেশনগুলোতে ঢুকলে কিছু না কিছু আমরা নিয়েই ফেলি, সেই জন্য গ্যাস স্টেশনে ঢুকে আবার কিছু টুকটাক খাবার নিয়ে আর আবার একটু ফ্রেশ হয়ে আর বেরোবো। আর দূর থেকে যে পাহাড়গুলো দেখতে পাওয়া যাচ্ছে দেখুন, ওই পাহাড়ের মাথায় এখনও বরফের টুপি পড়ে রয়েছে, যদিও সেই সময়টা জাস্ট কিছুদিন আগেই স্নোফল এই ইয়েলোস্টোনের দিকে থেমেছিল। তাও চারিদিকটাতে কোথাও স্নো সেরমভাবে পড়ে থাকতে দেখতে পাইনি, শুধু পাহাড়ের মাথাগুলো ছাড়া। এ দেশ যেহেতু গাড়ির দেশ, সেই জন্য গাড়ি আর ইন্ডিপেন্ডেন্সি সব, সেই জন্য সবটা নিজেকেই করে নিতে হয়। নিজেরা যতটা ভালোভাবে করে নেওয়া যাবে ততটাই সুবিধে। তাই গ্যাস ভরার সঙ্গে সঙ্গে পাশে রাখা থাকে গাড়ির গ্লাস ক্লিন করার ওয়াইপার ইত্যাদি। মাঝে মধ্যেই তাই গাড়িটারও সেরকমভাবে পরিষ্কার করে নিতে হয়, কারণ যেহেতু আমরা 3 দিন ধরে ঘুরছি, গাড়িটাতে তো মাঝে মাঝেই এরকম ধুলো হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমরা বেশ খানিকটা পথ আসলাম। এই মোটামুটি ধরুন আমাদের এয়ারবিএনবিটা একটু দূরেই নেওয়া হয়েছিল, প্রায় 1.5 ঘন্টা মতো। ইয়েলোস্টোন পার্কের একদম কাছাকাছি যদি নেওয়া হয় তাহলে বেশ অনেক দিন আগে থেকে বুকিং করতে হয়, আর তাছাড়া দামও বেশ পড়ে, আর তাই জন্য 1.5 ঘন্টা দূরে আসতে হয়েছে এই ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কে ঢোকার জন্য। দাঁড়ালাম না দাঁড়িয়ে আমরা সোজা বেরিয়ে যাচ্ছি একেবারে ন্যাশনাল পার্কে ঢুকে যাব বলে। বাস থাকলে ঢুকে যাবে, যারা নতুন কাটছে তারা লেফটে, এই জন্য এই রাস্তাটা তাড়াতাড়ি যাচ্ছে, দেখতে পাচ্ছেন।
এটা ঢুকে যাবে সোজা, আমাদের রাইট নিতে হবে। এই যেখানে ছবি তোলার জায়গা আছে নামলে ঠিক আছে। এনাও দীপ, এটা তুমি তুলে নিও। So here we approach the Yellowstone National Park board. Papa, let's take a picture. এর কাজটা ভালো। Mama, কি you always put trash in my side. ওই তো ট্র্যাশটা এখানে ফেলে দেবো, ট্র্যাশ। দাঁড়িয়ে গেছে ওখানেও পড়েছে নাকি? না না So we just reached Given Falls Trail. It's a Given Falls within 0.5 mile. ওই নিচে গিভেন ফলস যাচ্ছে, আমরা সাউন্ড পাচ্ছি এখনো এখান থেকে। So this is near the Given Falls. We have a overlook area and we can get down also from here. গতকাল রাতে যেহেতু আমরা এয়ারবিএনবিতে যখন পৌঁছেছি তখন বেশ রাত হয়ে গিয়েছিল বলে, আর আজকে সকালে উঠে সকলে রেডি হয়ে বেরিয়ে আসতে আসতে অনেকটাই বেলা হয়ে গেছিল। আর তার জন্য ওইখানে দেখলেন ঢোকার সময় গেটটার মুখে যেখানে বোর্ড আছে ন্যাশনাল পার্কে, সেই জায়গাটাতে বেশ গাড়ির লাইন। তো আমরা তাই জন্য আজকে ভিজিটার সেন্টারটা স্কিপ করলাম আর ইয়েলোস্টোনের বোর্ডের সামনে দাঁড়িয়ে ফটো তোলাটাও স্কিপ করলাম। একেবারে প্রথম যে পয়েন্টটা সেখানে চলে এসেছি। এই পয়েন্টটা হচ্ছে, এই ভিউ পয়েন্টটা নাম গিভেন ফলস, আর এখানে এই ওয়াটারফলসটা খুব সুন্দর। কি অপূর্ব না ঝর্ণাটা! এই ট্রিপে এখনো পর্যন্ত এই নিয়ে বুঝি দুটো ঝর্ণা দেখলাম আর আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। প্রথমটা ছিল ম্যাকডোনাল্ড লেকের ওইখানে গ্লেশিয়ার ন্যাশনাল পার্কে, আর এইটা হচ্ছে সেকেন্ড। দুটো দু রকমের সুন্দর। ওইটা যেন একদম খরস্রোতা নদীর মতো বয়ে যাচ্ছিল, কি তার স্রোত। আর এইটাও তাই, তবে এটা একটু ছোট্ট যেন মনে হচ্ছে। আর ওই দূরে চলে যাচ্ছে ঝর্ণার ধারাটা, কি অপূর্ব দেখতে লাগছে দেখুন, মাঠের মধ্যে পড়েছে। আর পুরো মাঠটা একটা অদ্ভুত সোনালি আর সবুজ রঙের হয়ে আছে। আর পাহাড়টা দেখুন, মনে হচ্ছে না যে এইখান থেকে ঝর্ণা পার হয়ে ওই দিকের পাহাড়টাতেও যদি একটু যাওয়া যেত। সে যাওয়ারও নিশ্চয়ই ট্রেল আছে, তবে আজ আর সেই ট্রেল দিয়ে যাব না, কারণ আমাদের এমনি আজকের বেশ কিছু পয়েন্টস আছে দেখার। তো আমরা চলে এসেছি আজকের সেকেন্ড ভিউ পয়েন্টে, যেটার নাম হচ্ছে নারিস গিজার ভিউ পয়েন্ট। তো এখানে একটা কথা আমি প্রথমেই বলে দিই, কারণ হচ্ছে গিয়ে এই গিজার বা গাইজার এইটা নিয়ে কিন্তু দ্বিমত আছে। আমরা সার্চ করে দেখেছি, কোথাও কোথাও গাইজার বলছে, কোথাও কোথাও গিজার বলছে। ছোটোবেলাতে বইয়ের পাতায় পড়তাম এরকম ধরনের উষ্ণ প্রশোভনগুলোকে বলা হয় গিজার, আমরা বলতাম। এখানে অনেক জায়গাতেই গাইজার বলে। তো আমরা মাঝে মাঝে গাইজার আর গিজারে গোলাগুলি হয়ে গেছে। তো ওটা নিয়ে কিন্তু কিছু মনে করবেন না যেন, যে আমরা গিজার কেন বলিনি বা গাইজার বলেছি কেন। তো যাই হোক, আমরা চলে এসেছি আজকের সেকেন্ড ভিউ পয়েন্টে। চলুন এবার যাই ওই দিকটাতে, যেখানটাতে গেলে ওই গিজারগুলো দেখতে পাবো। এখান দিয়ে বেশ সুন্দর রাস্তা করা আছে দেখছি। এখানকার সমস্ত এরকম বেড়ানোর জায়গাগুলোতেই যেগুলো মেন পয়েন্ট হয় আর কি, সেই পয়েন্টটাতে যাওয়ার জন্য হয় কাঠ দিয়ে, না তো এরকম জাস্ট মাটি পাথর মিশিয়ে সুন্দর করে এরকম রাস্তা করা থাকে। Every time I start to slip away and I surrender
feed it to me. Run! Watch your steps. দেখেছিস তো, দ্যাটস ওয়াই আই এম টেলিং ইউ। মানে কি বলবো, ওকে কে দেখে, ও আবার অন্যকে দেখবো বলছে। ঠিক এই জিনিসগুলোই হয় জানেন তো, মানে আমি দেখতে পাচ্ছি দূরে যে একটা পাথর আছে, আমি জানি যে ওটাতে ও পা দেবে না, কিন্তু দেখি ঠিক ওইটাতেই গিয়ে গিয়ে হোঁচট খাবে, মানে যেটা ভাবা যাবে না সেই রকমগুলোতেই দেখি ওর হোঁচট পড়া ওগুলো হয়। সো আমরা গাইজার বেসিনে যাচ্ছি, নর্থ ইস্ট গাইজার বেসিন। ওয়ান্ডারফুল ভিউ, এন্ড এটা আমাদের আজকের ফার্স্ট গাইজার দেখা। এখানে একটা স্ট্রিম অফ গাইজার্স আছে, এটা সিরিজ অফ গাইজার্স, ডিফারেন্ট নেমসও আছে, কিন্তু মেন হচ্ছে এটার ওভারঅল নামটা বলছে নর্থ ইস্ট গাইজার বেসিন। লুক এট দ্যাট, ওয়াও। একটু গাড়ি চড়ে দিয়ে দিও। কেন যাবে এবার? না, তোমরা তো ওদিকে যাবে, আমি আর নামবো না কিছু। Oh, so that's the geyser. It's erupting at this point also. It's continuously 0.6 mile loop. That's not in there. Wow, Ron, how is it? Stinky? See? It's 100 foot. More than 100 foot. Oh my god. It's awesome. No, it's 12 foot. 12 foot. So many geysers. You can see that side. So many eruptions. And I want to show you another geyser. Papa, there's another geyser here. Okay, there is a rule. Don't break the trail. Don't go anywhere apart from the trail. চলুন এবার তো ভিউ পয়েন্টে পৌঁছে গিয়েছি, আর তারপর আপনাদের বলতে শুরু করি যে এই ইয়েলোস্টোনের এই অদ্ভুত মহাজাগতিক ঘটনা কেন ঘটে, আর তা শুধুমাত্র কেন আমেরিকার এত রাজ্য ছেড়ে অনলি এই 3টে রাজ্যের মধ্যে অবস্থিত ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কেই ঘটে থাকে। সো ম্যাডাম চললেন এখন গাইজার সামনে থেকে দেখতে। Because I'm so happy কারণ আমরা ইয়েলোস্টোন অনেক দিন ধরে ভেবেছি, মানে এটা তো একটা সত্যি মেসমেরাইজিং বিশাল বাকেট লিস্ট। হ্যাঁ, মানে মোটামুটি যারা 1 বছর 2 বছর ইউএস আছে তারাও এটা কমপ্লিট করে নেয়। অনেক দিন আগে থেকে ভাবা, আর আমরা 7-8 বছর ধরে কিছু করতে পারছি না। এরকম ভাবে ইনফরমেশন পেতাম যে কিভাবে থাকতে হয় এখানে, আসতে কতটা কঠিন কতটা সোজা। তো এখন আলটিমেট চলে এসে দেখছি যে খুব ইজি আর দারুণ ভালো লাগছে। শুধু প্রাইম টাইমে আসতে হবে, ওয়েদার ভালো হতে হবে। আর ওয়েদারটা ভালো হয়ে গেছে, বিশ্বাস করুন খুব ভালো লাগছে। আগের কদিনের যে ব্লগগুলো দিয়েছিলাম সেগুলো তো একটু ক্লাউডি ছিল, বাট আজকে ভেরি নাইস, টু গুড। দিস ইজ দ্য মেইন গাইজার। আরও কিছু কিছু গাইজার আছে, সেগুলোর দিকে আমরা বোর্ড ওয়াকে যাচ্ছি। না, এই নর্থ ইস্ট বেসিনে আরও কিছু গাইজার আছে। আমেরিকার ওয়াইওমিং, মন্টানা আর আইদাহো রাজ্যের অংশ জুড়ে বিস্তৃত হলো এই ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক। 1872 সালে এটিকে যুক্তরাষ্ট্রের প্রথম ন্যাশনাল পার্ক হিসেবে ঘোষণা করা হয়, তাই একে পৃথিবীতে অনেকেই প্রথম পৃথিবীর ন্যাশনাল পার্ক বলেও থাকেন। এর নাম এসেছে ইয়েলোস্টোন নদী থেকে, যার পাহাড় চূড়ার হলদেটে পাথরের রং আজও ট্যুরিস্টদের মনোমুগ্ধ করে। ইয়েলোস্টোন আসলেই এক বিশাল আগ্নেয়গিরির গহ্বরের উপর তৈরি। প্রায় 6 লক্ষ বছর আগে এখানে বিশাল আগ্নেয়গিরির বিস্ফোরণ হয়েছিল। সেই অগ্নুৎপাতের পর থেকে এখনও ভেতরে প্রচণ্ড তাপ আর লাভার সক্রিয়তা রয়েছে, যেটা এই জায়গাকে বিশেষ এবং আকর্ষণীয় করে তুলেছে। মাড গাইজার, মাড কাইন্ড অফ মাড ভলকানো। No, it's Congress food. It's called Congress food. ওকে, সো আমাদের নর্থ ইস্ট
বেসিনের মেন গাইজারগুলো মোটামুটি দেখা হয়ে গেল। একটা লুপ ছিল, লুপটা কভার করলাম। এই যে এখনো সব দিক দিয়েই দেখা যাচ্ছে এগুলো সব গাইজারের ধোঁয়া, একদম ছাই মতো হয়ে গেছে সব গাছ। আর খুব সেই কি বলে ওটা, কিসের গন্ধ বেশ আমাদের ল্যাবরেটরিতে আসতো, হ্যাঁ পটাশিয়াম এর মতো, পচা ডিমের গন্ধ, কারেক্ট। তো সেই রকমই এই জায়গাটা পুরো অনেকগুলো গাইজার আছে, সিরিজ অফ গাইজার। এখান থেকে এবারে আমরা ম্যামথ হট স্প্রিংস যাব, দ্যাট ইজ অ্যানাদার 30 minutes from here. So we are going back to our parking area and then we'll start from there. আর এই যে কোনো কোনো গিজার থেকে ধোঁয়া বের হচ্ছে, আবার কোনোটা থেকে দেখছি যে ফোয়ারার মতো জলও বের হচ্ছে। তো এইগুলোর মেনলি কারণ হচ্ছে গিজার মানে হলো তো এক ধরনের উষ্ণ প্রশোভন, যেটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর গরম জল আর বাষ্পকে জোরে ওপর দিকে ছুঁড়ে দেয়। আর তার কারণটাই হচ্ছে এর ভেতরে ভূপৃষ্ঠের নিচে ম্যাগমা থেকে প্রচণ্ড যখন তাপ বের হয়, সেই সময়তে বৃষ্টির জল অথবা তুষার গলে যাওয়া জল মাটির ফাটল দিয়ে নিচে ঢুকে যায়। নিচে গিয়ে সেই জল ম্যাগমার তাপে ফুটতে শুরু করে, আর যখন চাপ অনেক বেড়ে যায় তখন হঠাৎ বিস্ফোরণের মতো করে জল অথবা বাষ্প রূপে ওপরে ছুটে আসে। এটাকেই আমরা গিজারের অগ্নুৎপাত বলি। অথবা কোথাও কোথাও দেখতে পাই, এখানে যেমন দেখতে পেলাম ধোঁয়া বা বাষ্পের মতো বেরোচ্ছে, আরও কিছু কিছু আছে এখানে যেগুলো থেকে আমরা ফোয়ারার মতো জল উঠে আসতে দেখতে পাবো। আবার সেটাও আবার জানেন তো, কোথাও কোথাও এরকমও আছে যে কিছু একটা টাইমের মধ্যে ইরাপশনটা হবে, মানে 1 ঘন্টা পর পর কি 1.5 ঘন্টা পর পর, সেই টাইমিংটাও কিন্তু এখানে লেখা আছে। বা এই সাইটগুলোতে, মানে ইয়েলোস্টোনের যেই গিজারগুলো আছে সেই একটা সাইট আছে, যেই সাইটে পুরো দেখা যায় এখানকার মধ্যে এই ন্যাশনাল পার্কে একটাই ওরকম গিজার আছে যেটা ওইরকম কিছুটা টাইমের ডিউরেশনের মধ্যে ইরাপশনটা হয়। তো সেইটার পুরো কোন কোন সময়ে হবে 1.5 ঘন্টা পর সেইটা পুরো দেওয়া থাকে। তো যাই হোক, কথা বলতে বলতে দেখুন আরও একটা অপূর্ব জায়গায় চলে এসেছি। এইটাকে বলা হচ্ছে দ্য গোল্ডেন গেট অফ ইয়েলোস্টোন। এই যে জায়গাটাতে পৌঁছে গিয়েছি। এইখানটায় দেখুন বেশ কিছুটা, মানে অনেকটা নিচে, একরকম বলতে গেলে গিরিখাতি বলা যায়। আর ঠিক ওই যে দূরে দেখা যাচ্ছে রাস্তা চলে গেছে একটা ব্রিজের মতো। ওই ব্রিজটা 1900 সালে তৈরি করা হয়েছিল, মানে 1900 সাল নাগাদ তৈরি হয়েছিল। আর ব্রিজটা, মানে যেই রাস্তাটা চলে যাচ্ছে মাঝখান দিয়ে, তার 2 পাশে হচ্ছে পাহাড়। আর পাহাড় এখানে হচ্ছে সমস্তটাই এখন দেখতে অল্প মনে হলেও সকালে যখন রোদের আলো পড়ে আর বিকেলের দিকটাতে যখন আবার সূর্য ডুবতে শুরু করে আর সেই ছটাটা এসে এই পাহাড়গুলোতে পড়ে, তখন এক অদ্ভুত সোনালি আর সবুজ রঙে ভরে যায়। আর সেই জন্যই এই জায়গাটাকে বলা হচ্ছে গোল্ডেন গেট। মানে যেহেতু দুপাশের পাহাড় ওরকম সোনালি আর মাঝখান দিয়ে একটা রাস্তা যাচ্ছে, তো এক প্রকার দেখতে গেটের মতোই লাগছে। আর এই জায়গাটি ইয়েলোস্টোনের উত্তর দিকের, যেখানে ম্যামথ হট স্প্রিংটা আছে, সেই দিকটা করে অবস্থান করছে। আর এবার আমরা এখান থেকে ম্যামথ হট স্প্রিং এর কাছেই চলে যাব। We reached Mammoth Hot Springs area now, and this is the town of the Mammoth Hot Springs. We have the Mammoth Hot Springs in the front. We'll go there. We have just came here to take some food first. So that's the Mammoth Hot Spring. In the far distance we have the boardwalk and the trails. I will go there. বেশ সুন্দর সব জায়গাগুলো দেখতে দেখতে কখন যে খিদে পাচ্ছে, আর গাড়িতে যা টুকটাক খাবার রাখা আছে সেগুলোই সঙ্গে একটু আধটু করে খেয়ে মুখ চালিয়ে নেওয়া হচ্ছে, আর পেটও শান্ত করে নেওয়া হচ্ছে। তবে এবার যেহেতু লাঞ্চের টাইম পেরিয়ে গেছে, তা আর পেট বাদ মানছে না। এবার মনে হচ্ছে একটু কিছু ভারী খাবার খেতেই হবে। আসলে সেই যে সকালে যখন বেরিয়েছি তারপর থেকে বললাম যে ইয়েলোস্টোন মানেই হচ্ছে সমস্ত কিছু চোখ জোড়ানো সিনসিনারি। তো কোনটা দেখবো আর কোনটা ছেড়ে দেখবো না, এরকম করতে করতে মনে হচ্ছে সমস্ত
সমস্ত ভিউ পয়েন্টে দাঁড়িয়ে যাই। মানে সিরিয়াসলি তাই, যে একটাও ভিউ পয়েন্ট মনে হচ্ছে না যে ছাড়ি, যেটা হয়তো না দেখলেও হয় বা সিমিলার অন্য কোনো পয়েন্টের সঙ্গে, তো তাও মনে হচ্ছে যে সেটাতেও দাঁড়িয়ে যাই। তো যাই হোক, এখন আমরা সকলে মিলে এখানে ইয়েলোস্টোনের ভেতরে টুকটাক লজ আছে আর রেস্টুরেন্ট আছে, খুব অনেক বেশিও নেই খাবার জায়গা। তাই সময় মতো যেখানে পেয়েছি যে এইখানটাতে এক রেস্টুরেন্ট আছে, তাই আমরা এখানটাতেই দাঁড়ালাম। আর এর পাশেই যেহেতু মেন ভিউ পয়েন্টটা আছে আজকের, তো সেটা দেখতেও পাবো, তো এই জন্য এইখানেই তাড়াতাড়ি করে একটু কিছু খেয়ে নিই। এর আগে দীপানি তারা এসেছিল, তো ওরা জানে এখানে ওই এখানকার মতোই আর কি স্যান্ডউইচ, বার্গার এটসেট্রা খাবার পাওয়া যায়, তো যেগুলো মোটামুটি সকলে খেয়ে নেবে। তো পিপি, আজকে ওয়েদারটা ভালো ছিল, ওয়েদার ভালো ছিল, খাওয়াটাও মোটামুটি ঠিকঠাক হলো এখন। তবে মর্নিংয়ে খুব ভিড় ছিল নর্থ ইস্ট বেসিনে, সেই জন্য একটু টাইম বেশি চলে গেল। দাঁড়ান, সকলের খাওয়া হয়ে বেরিয়ে আসতে আসতে এই জায়গাটা দাঁড়িয়ে এত ভালো লাগছে, একটুখানি অন্যরকম কিছু সিন ক্যাপচার করি বরং। ইয়েলোস্টোনের আসলে প্রতিটি কোনায় কোনায় এত সুন্দর নতুন নতুন অভিজ্ঞতা লুকিয়ে রয়েছে, কখনো আগ্নেয়গিরি, কখনো উষ্ণ বাষ্প, কখনো আবার পাহাড় ঝর্ণার গর্জন, আবার কখনো শান্ত লেক, তো কোথাও কোথাও আবার ওয়াইল্ড অ্যানিম্যালস। মানে প্রকৃতির এত বৈচিত্র্য, এত রং আর এত শক্তির মেলবন্ধন একসাথে পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না। সত্যি ইয়েলোস্টোন হলো প্রকৃতির এক মহামূল্যবান রত্ন। আর তাই 1872 সালে তৈরি এই পার্ককে অনেকেই বলে প্রকৃতির এক আশ্চর্য জাদুঘর। এই দেখুন, এইখানে যদি আমরা ম্যাপ দেখি, ম্যাপ দেখলে বোঝা যায় যেহেতু 3টি রাজ্যের মধ্যে অবস্থান করছে, তো ইয়েলোস্টোনে ঢোকার জন্য মোট 5টি এন্ট্রেন্স রয়েছে। আর আমরা আজকে যে দিকটা দিয়ে ঢুকলাম সেটা হচ্ছে ওয়েস্ট ইয়েলোস্টোন। আর ওই ওয়েস্ট ইয়েলোস্টোনের যে শহরটার মধ্যে দিয়ে আমরা তখন ঢুকেছি, ওই শহরটাও খুব জনপ্রিয়, এবং ওই গেটটি ওই দিকে ওটাও বেশ জনপ্রিয়, যেখান দিয়ে মোট 45 to 50% মতো ট্যুরিস্ট ওই দিক দিয়ে এন্ট্রি নেয়। তাই যখন এত বড় পার্ক আর এত পয়েন্টস, সেখানে ছোট বড় সমস্ত রকম মিলিয়ে দেখার সুন্দর সুন্দর জায়গা রয়েছে, তো সেটা একদিনে তো সম্ভব কোনোভাবেই নয়, যেখানে ভেঙে ভেঙে দেখতে গেলে খুব সুন্দর করে 2-3 দিন সময় তো লেগেই যায়। তো আমরা আজকে একটা যেই মেন ভিউ পয়েন্টগুলোর মধ্যে যেই ভিউ পয়েন্টটা দেখবো বলে এসেছি, সেটা হলো ইয়েলোস্টোনের উত্তর দিকে অবস্থান করছে এই ম্যামথ হট স্প্রিং। যেদিকে তাকাচ্ছি সেদিকেই নানা রকমের রং দেখতে পাচ্ছি। আর এই ম্যামথ গিজারের এখানটাতে এসে তো দেখছি বাপরে কত রকমের রং, সাদা থেকে শুরু করে একেবারে খয়েরি পর্যন্ত। আর এই জায়গাটা দেখুন, পুরো মনে হচ্ছে না ওইখানটা শ্বেত পাথর, কি অপূর্ব লাগছে, কত রকমের কালার, একটা অদ্ভুত রকমের রামধনু যেন এটা, মানে রামধনুর যে নর্মাল কমন কালারগুলো থাকে সেইটা বাদ দিয়ে আরও অন্য শেডের রামধনু বুঝি, যা মাটির মধ্যে দেখা যাচ্ছে। এই যে দেখুন, এমনিতেই এই জায়গাটার নাম বলছে প্যালেট স্প্রিং, সত্যিই তাই, প্যালেটে যে নানা রকমের রং থাকে তাই মনে হচ্ছে। আর এই রকম ভূমিরূপের কারণটা কি জানেন? পাথরের ওপর দিয়ে যখন গরম জল বয়ে যাচ্ছে, আর সেই জল ভেতরে গিয়ে তৈরি হচ্ছে স্তর স্তর সাদা, কমলা, হলুদ রঙের এইরকম সিঁড়ির মতো, যেন প্রকৃতি নিজের হাতে এক বিশাল ভাস্কর্য গড়ে তুলেছে। এখানকার মাটি আসলে চুনা পাথর, ভেতর থেকে যখন গরম জল উঠে আসে তখন সেই জলের সাথে ক্যালসিয়াম মিশে উপরে এসে জমে যায়, আর বছর বছর ধরে এভাবে জমে জমে তৈরি হয়েছে এই সব অদ্ভুত সিঁড়ির মতো স্তর। আর সব থেকে মজার জিনিস কি জানেন তো, এক একটা জায়গা আজকে সক্রিয় তো কালকে আবার সেটা শুকনো হয়ে যাবে। মানে কোনো কোনো জায়গায় হয়তো দেখছি যে জল বুদবুদ কাটছে বা ধোঁয়া উঠছে, সেইটা হয়তো কালকে আবার বন্ধও হয়ে যেতে পারে, একেবারে শুকনোও হয়ে যেতে পারে।
আবার অন্য কোনো জায়গায় হঠাৎ গরম জল ফুটতে শুরু করবে, মানে পুরো জায়গাটাই বলতে গেলে একদম জীবন্ত, প্রতিদিন বদলায়, প্রতিদিন নতুন রূপে মানুষের কাছে ধরা দেয়। এই জায়গাটার আপার টেরেস আছে আর লোয়ার টেরেস আছে, মানে আরও একটু ওপর দিয়ে উঠে গিয়ে অন্য আরেকটা জায়গা দিয়ে সেখান দিয়ে উঠলে ওপর দিকটায় যাওয়া যায়। আর এখন আমরা দাঁড়িয়ে আছি লোয়ার টেরেসের কাছে। আর এবার আসলাম আপার টেরেসের কাছে। আর ওই যে তখন বললাম যে কোথাও কোথাও এরকম হট স্প্রিং শুকিয়ে গেছে, এই দেখুন এখানটাতে আগে ওরকম হট স্প্রিং ছিল আর ওরকম ধোঁয়া বা জল বের হতো, কিন্তু এখন পুরো শুকিয়ে গেছে। পুরো জায়গাটাই খুব সুন্দর করে এরকম বোর্ড ওয়াক করে রেখেছে, তবে কোনোভাবেই নিচে তো নামাই যাবে না, মানে নামাটা উচিত নয় আর কি। আর আরও দেখে আর একটা জিনিস খুব অবাক মনে হচ্ছে না, যে এইরকম আগ্নেয়গিরি, মানে সেটা তো যতই হোক আগুন, আর তার উপরে কীরকম করে এভাবে এত গাছ জন্মে আছে। তার কারণই হচ্ছে গিয়ে এই ভলকানিক অ্যাশ বা ছাই দেখতে অনেকটা ধ্বংসের মতো হলেও এর ভেতর থাকে মিশে অনেক খনিজ পদার্থ, যেমন সিলিকা, ক্যালসিয়াম, পটাশিয়াম, যেগুলো পরে মাটিকে উর্বর করে তোলে। তাই কয়েক বছর পরই এই মৃত ভূমি আবার সবুজে ভরে ওঠে। আবার আরও আরেকটা জিনিস জেনে অবাক হলাম আরও বেশি, কিছু কিছু গাছের বীজের খোলস এতই শক্ত যে আগুনের তাপে সেটা ফেটে গিয়ে অঙ্কুর বের হয়, যেমন লজপোল পাইন নামের গাছ। এর বীজ জানেন আগুন ছাড়া জার্মিনেট হয় না। আগুন আসলেই তাদের জন্য জীবন শুরু করার একটা মাধ্যম। কি অদ্ভুত লাগছে না শুনতে? আবার অনেক গাছের শিকড় মাটির ভেতরে বেঁচে থাকে, ওপরের ডালপালা পুড়ে গেলেও ভেতরের শিকড় থেকে আবার নতুন কুড়ি গজায়। ছাই, ওপরের যে ছাই সেটা মাটি ঢেকে রাখায় মাটির আর্দ্রতা ধরে রাখে, ফলে নতুন গাছ দ্রুত বাড়তেও পারে। মানে একদিকে প্রকৃতির ডিস্ট্রাকশন দিয়েও ক্রিয়েশনের রাস্তা খুলে রাখে। ছাইয়ের ভেতর থেকেই জন্ম নেয় নতুন জীবন। তাই ইয়েলোস্টোনের জঙ্গলে আজকে যেসব সবুজ গাছ দাঁড়িয়ে আছে তাদের মধ্যে অনেকেই একসময় এই আগুনের পরীক্ষায় টিকে থেকে আবার বেঁচে উঠেছিল। চলুন কথা বলতে বলতে এই আপার টেরেসটা এমনিতে 6735 ফিট মতো এটার এলিভেশন, বাট অতটা আর উঠবো না, তবে কিছুটা অবধি উঠে পৌঁছে গিয়েছি। ওগুলো সব জমে জমে এরকম হয়েছে। So this is the Mammoth Hot Spring terraces. There are a lot of terraces over here. We are in the Minerva terrace, and there are 6 to 7 more terraces over here. We are in the Minerva terrace, and there are some more: Cleopatra terrace, Main terrace, Canary Spring, Jupiter terrace. আপার আর লোয়ার টেরেসের মধ্যে ওই রকম ছোট ছোট করে ভাগ করে দেওয়া আছে বাকি অন্যান্য সব টেরেসগুলো। তো আমরা দুটোই কমপ্লিট করে ফেললাম। This is an awesome view of the upper terrace of the Mammoth Hot Spring. Just have a look. অনেকক্ষণ ধরেই ঘুরছি এই জায়গাটাতে, আর জায়গাটা সত্যিই ভীষণ বড়, জানেন তো। সেই নিচুটা থেকে এই ওপরটা অবধি আসলাম, বহুক্ষণ টাইম প্রায় কেটে গেছে। আর এই জন্যই এই হট স্প্রিংটার এমনিতে তো নাম ম্যামথ, আর ম্যামথ কথাটার দুরকম অর্থ আছে। এক হচ্ছে যে যেই প্রাণীটা, সেই প্রাণী মানে হাতির মতো দেখতে একটা প্রচুর লোমওয়ালা যে প্রাণী, সেইটাকে ম্যামথ বলা হতো বহু বছর আগে, বহু বছর আগে। তো সেই প্রাণীটাকে ম্যামথ কারণ বলা হতো এই কারণে যে বিশাল আকৃতির বলে। তো বিশাল আকৃতির কোনো হাতির মতো দেখতে প্রাণী হয় বিশাল, আর ম্যামথ কথাটার অর্থ তাই। তো এখানেও এই জায়গাটা বিশাল বলে যখন এখানে প্রথম এক্সপ্লোরাররা আসেন দেখে বলেছিলেন যে এটা বিশাল ম্যামথের মতো।
আর তার জন্যই এই জায়গাটার নাম তখন থেকেই হয়ে গেছে ম্যামথ হট স্প্রিং। Where you come just beyond the sun side so that you get a better view and the most spectacular view, I should say. আর সত্যি কথা বলতে এখানকার অনেক অনেক জায়গা আছে যেগুলোকে দাঁড়িয়ে থেকে দেখলে বা যেরকম যেরকম নাম দেওয়া হয় কোনো একটা অ্যাঙ্গেল থেকে দেখলে দেখতে ঠিক মনে হবে হ্যাঁ সত্যি কোথাও হয়তো হাঁস, কোথাও হয়তো হাতি, কোথাও হয়তো একটা ঘোড়া, এরকম নানান রকমের নাম আছে এখানকার অনেক জায়গার বেড়াতে যাওয়ার যে ভিউ পয়েন্টগুলোই আর কি। তো সেই মতো আর কি যাকে চলুন আমাদের এই ভিউ পয়েন্টটাও কভার করা হয়ে গেল। এবার নিচে নেমে যাই আর নিচে নেমে গিয়ে দেখি ম্যাপে যে আজকের আইটেনারিতে আর কি কি আছে আমাদের। মানে আমাদের কতটা ঘোরা হলো তাহলে আজকের মতো? মেন আজকের অ্যাট্রাকশন ছিল এই দুটোই, যে দুটো সকাল থেকে দেখলাম। হ্যাঁ, এরপরে যাব হচ্ছে লামার ভ্যালি। লামার ভ্যালিটাও হচ্ছে ভীষণই পপুলার, কিন্তু ওটা অনেকটা দূরে, যদিও এখন বেলা মানে দিনের আলো থাকছে অনেকক্ষণ অবধি, 9:30 অবধি প্রায়। তো সেই জন্য ওখানে ওই রাস্তায় আর কি সিনিক যেতে যেতে আর প্রচুর অ্যানিমালস থাকে আর কি, ওয়াইল্ড অ্যানিমালস। তো যাই হোক চলুন তাহলে যাই ওখানে। রন টায়ার্ড হয়ে গেছে, অনেকক্ষণ ধরে বলেছে যে আসলে আরও সব বাচ্চা যে কটা এসেছে সকলের আমব্রেলা স্ট্রলারগুলো আনা হয়েছে, শুধু ওরটাই আনা হয়নি, ভুলে গেছি জাস্ট। সেই জন্য ওরটা নিয়ে যাওয়া হচ্ছে না, আর ও খেপে যাচ্ছে মাঝে মাঝে। আমি টায়ার্ড হয়ে গেছি। যাই হোক আর বেশি আমাদের হাঁটা নেই। তখন সেই সকাল থেকে ঘুরতে ঘুরতে এতক্ষণ যাবৎ ভাবতে শুরু করেছি। এবার সকালে যখন ঢুকছিলাম পার্কের মধ্যে তখন রনের একবার খুব জোর টয়লেট পেয়েছিল, আর ঠিক সেই সময়তে যেই জায়গাগুলো দিয়ে পেরিয়ে আসছিলাম ওই রোডের দুধারে বাইসন দেখতে পেয়েছিলাম। আসলেই তো ইয়েলোস্টোন হচ্ছে অ্যাডভেঞ্চারে ভরপুর, যেমনি আছে পাহাড় পর্বত, নদী, লেক, আগ্নেয়গিরি, তেমন আছে তো বললাম যে ওয়াইল্ড অ্যানিম্যাল। তো ওয়াইল্ড অ্যানিম্যাল দেখার জন্য এবং স্পটিং করার জন্য মানুষের সে কি ভিড়, আর কোথাও যদি একটাও দেখতে পেয়েছে ব্যাস অমনি সেখানে গাড়ির লম্বা লাইন পড়ে যায়। তো সকাল থেকে অধীর আগ্রহে আছি যে কখন আমরাও একটা ওই রকম এক্সপিরিয়েন্স করব আর গাড়ির লম্বা লাইন দাঁড়িয়ে যাবে আর দেখতে পাবো যাদেরকে দেখার জন্য এত দিন ধরে অপেক্ষা করে বসে আছি আর ছবি ভিডিওতে শুধু দেখতাম যে অন্যরা দেখতে পাচ্ছে। তো তখন কয়েকটা বাইসন দেখতে পেয়েছিলাম, সে সমস্ত জায়গায় আর সেরমভাবে দেখতে পাইনি। তো এখন যাচ্ছি আমরা লামার ভ্যালির দিকে। তো এই লামার ভ্যালিটিও অপূর্ব, এখন থেকেই আশা করি অল্প স্বল্প বুঝতে পারছেন যে এই দৃশ্য দেখার পরে আর একটু এগিয়ে যাওয়ার পরে আরও কতটা অপূর্ব হতে চলেছে। আর তার সঙ্গে শোনা যায় লামার ভ্যালি নাকি ওয়াইল্ড অ্যানিম্যাল স্পটিং করার জন্য আর প্রচুর ওয়াইল্ড অ্যানিম্যাল ঘুরে বেড়াতে এদিক ওদিক দেখতে পাওয়ার জন্য ভীষণ বিখ্যাত। তো চলুন তাহলে আপনাদের সঙ্গে নিয়েই একেবারে ওই দিকটাতে যাই। মেঘটা বেশ দেখছি ঘনিয়ে এসেছে। ইয়েলোস্টোনের নাকি এটা একটা খুব অদ্ভুত নর্মাল ব্যাপার যে যখন তখন হঠাৎ করে ভালো মেঘে বৃষ্টি হতে শুরু করে, মানে আকাশ পরিষ্কার কিন্তু হঠাৎ কোথা থেকে একদলা এরকম কালো মেঘ চলে আসবে, পুরো বৃষ্টি নেমে যায়। তবে খুব বেশিক্ষণ ধরে লাস্টিং করে না, কম সময়ের মধ্যে হয়ে আবার ঠিক হয়ে যায়। কিন্তু ওই আমরা তো বাপু পর্যটক, কিছুক্ষণ টাইম হাতে নিয়েই আসি। তো সেই কিছুক্ষণ টাইমের মধ্যে যদি বেশ কিছুটা টাইম বৃষ্টি নিয়ে নেয় তাহলে খুব মুশকিল। তো যাই হোক মেঘটা বেশ ঘনিয়ে আসছে, দেখা যাক সেই জায়গাটায় পৌঁছতে পৌঁছতে কী অবস্থা দাঁড়ায়। যাক, ঘড়িতে তাও এখনও অনেকটা সময় বাকি রয়েছে। এই বৃষ্টিটা যদি হঠাৎ মেঘ থেকে নেমে পড়ে যায়
তাহলেও আমাদের হাতে যেটুকু টাইম আছে সেই সময়টার মধ্যে বেশ দিনের আলো যদি দেখতে পাওয়া যায় আর একবার সূর্য উঠলে ঝলমলে লাগবে। আসলে এই সময়টাতেই মানে সন্ধ্যের দিক করেই আর খুব সকালের দিকেই লামার ভ্যালিতে, এমনিতে তো বললাম যে লামার ভ্যালিতেই একমাত্র বন্য প্রাণীগুলো দেখতে পাওয়া যায়। তো সেখানে কখন যে দেখতে পাবো ওই বাইসনের বিশাল পাল রাস্তা জুড়ে ধীরে ধীরে হাঁটছে আর গাড়ি থেমে যাচ্ছে, সবাই ছবি তুলছে। এই দেখুন, বলতে বলতে কত বাইসন ওই যে আশপাশে ঘুরে বেড়াচ্ছে। এই সিনটা সকালে একবার দেখেছিলাম, তবে তখন হাতে এতটা টাইম ছিল না, তো সেই জন্য তাড়াতাড়ি করে চলে এসেছিলাম ওই 1-2 ফটো তুলে। তবে বিকেলের এই সিনটার জন্যই সারা দিনটা অপেক্ষা করে বসে আছি। আর ওই দেখুন কি অপূর্ব যে দৃশ্যটা, মানে এর সামনে দাঁড়িয়ে না দেখলে এটার ফিলটা ঠিক পাওয়া যায় না। সামনে দাঁড়িয়ে দেখছি তো সেই জন্য বুঝতে পারছি। আর ওই দিক দিয়ে যে নদীটা বয়ে চলেছে ওটা হলো লামার নদী। আমরা ছাড়াও বেশ অনেক গাড়ি দাঁড়িয়েছে, সবাই পোজ দিতে শুরু করে দিয়েছে ছবি তোলার জন্য। এখানে এখন আপাতত বাইসন দেখতে পাচ্ছি, তবে এছাড়াও এখানে এল্ক, প্রোঘর্ন অ্যান্টিলোপ, বিগ হর্ন, শিপ, কায়োটিস আর গ্রীষ্মকালে তো নানা রকম পাখি চারপাশে, একেবারে জীবন্ত চিড়িয়াখানার মতো যেন মনে হবে। আর পাহাড়ের ঢালে অনেক সময় গ্রিজলি বিয়ার বা ব্ল্যাক বেয়ার দেখতে পাওয়া যায়। প্রকৃতির নিয়মে এখানে প্রিডেটর আর প্রে দুজনেই বাস করে, তাই একেবারে রিয়েল ওয়াইল্ড লাইফ ডকুমেন্টারি চোখের সামনে দেখতে পাচ্ছি আমরা। এখন কি মনে হচ্ছে জানেন, যে বৃষ্টিটা হয়ে বেশ ভালো হয়েছে। দিনের শেষে প্রকৃতির থেকে পাওয়া এমন একটা উপহার সারা দিনের ঘোরাটাকে যেন আরো বেশি করে স্মরণীয় করে দিল। কি অপূর্ব অসাধারণ হয়ে উঠেছে দেখুন চারিদিকটা, একটা অদ্ভুত সোনালি আর সবুজ সবুজ রং হয়ে আছে। আর দেখে মনে হচ্ছে যে সত্যি বুঝি ক্যালেন্ডারে এরকমই ছবি দেখি। ওই ওয়াইল্ড অ্যানিমেল ছাড়াও ল্যান্ডস্কেপও অসাধারণ হয় এই লামার ভ্যালির। দেখুন একদিকটা এরকম সূর্যের আলো পড়েছে বলে কি সুন্দর ঝলমলে হয়ে রয়েছে, তবে যে দিকটা সূর্যের পেছন দিকে রয়েছে সেই দিকটাও কম সুন্দর লাগছে না। কি অদ্ভুত একটা সিলুট তৈরি হয়েছে। এমনিতে সানরাইজের সময় কুয়াশা ভেসে বেড়ায় নদীর ওপরে, আর তার ভেতর দিয়ে বুনো বাইসন হাঁটছে। এই ধরনের ল্যান্ডস্কেপগুলো ক্যামেরা বন্দি করতে পারলে মনে হবে বুঝি সত্যি ন্যাশনাল জিওগ্রাফির কভার ফটো তুলেছি বুঝি। কি অপূর্ব না সিনটা, মনে হয় যে এরকমই তো ছবি অনেক বছর ধরে বুঝি মনে মনে দেখে আসি, সেটা আজকে চোখের সামনে থেকে দেখতে পাচ্ছি। আর বন্ধুরা সকলে মিলেই অনাবিল শান্তিকে একসঙ্গে উপভোগ করতে পারছি, এটাই যেন আরও বেশি ভালো লাগছে। তবে এই লামার ভ্যালির নামটা লামার, এটা কোনো কিছু থেকে বা কোনো জিওগ্রাফিক্যাল টার্ম নয়, এটা এক ভদ্রলোকের নাম থেকে, যিনি আমেরিকার কোনো পলিটিশিয়ান ছিলেন বহু যুগ আগে, তার নাম থেকেই এখানটায় নাম হয়েছে লামার ভ্যালি। যার যত মনের ইচ্ছে ছিল সে তত ছবি তুলে নিয়েছি। আমরা দুই বন্ধুতে মিলেও চেষ্টা করলাম যদি একটুখানি পাখির মতো উড়ে ওই দিকে পাহাড়ের ওই পারে কি আছে সেটা দেখে আসতে পারতাম। বারবারই আমার মনে এই একটা প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে জানেন তো, যে ঠিক আমাদের পেছন দিকের ওই পাহাড়টা যেটা নদী পেরিয়ে যাওয়া যায়, ওই পাহাড়ের ওপারে কি আছে? হ্যাঁ নিশ্চয়ই আরও বিস্তৃত এই জঙ্গলটাই আছে, তবে সেটাও মনে হচ্ছে যে দেখতে যেতে পারতাম কোনো ট্রেল দিয়ে গিয়ে। যাক, তবে সামনে ওই দেখুন যেই সিনটার কথা বলছিলাম, যে গাড়ি আস্তে আস্তে যাবে ওদেরকে দেখলে ওদের ধীরে ধীরে চলার জন্য, সেই বাইসনের পালই এখন সামনে এসে পড়েছে। চলুন একটু উপভোগ করি আপনাদের সঙ্গে নিয়ে। এইদিকে দুটিকে দেখছি তারা দুজন মারপিট করছে, এটাও একটা দারুণ উপভোগ করার মতোই সিন। আর ওইদিকে প্রচুর একদম পালে পালে ছোট বড় মেজো সেজো সবাই। আর এদিকটা দেখুন কিরকম গড়াগড়ি খাচ্ছে, লুটোপুটি খাচ্ছে সে।
আর দিনের শেষটা যে এত সুন্দর হয়ে যাবে বৃষ্টি এক পশলা পড়ে এটা ভাবতেও পারিনি। তার সঙ্গে এই দেখুন এইখানটায় দেখতে পাচ্ছি একটা রামধনু পর্যন্ত, এটা সত্যি একটা আজকের উপরি পাওনা। অসাধারণ। রেনবো দিকে এটা পুরো ব্যাপারটাই একটা সিনিক হয়ে গেছে। রাইট সাইডে টু গুড। ওইদিকে সব ওরা হেঁটে হেঁটে ওই দিকটা যাচ্ছে, কোন দিকে যাচ্ছে কি জানি। এমনিতে ওদেরকে ডিস্টার্ব করতে বারণই করে, যখন এরকম বেয়ার তারপরে বাইসন টাইসনরা বেরিয়ে পড়ে রাস্তার ওপরে চলে আসে, তখনই ফরেস্ট রেঞ্জাররা চলে আসছে তাদের গাড়ি নিয়ে। কি করে তারা জানতে পারছে কে জানে, নিশ্চয়ই কোনো রকম ট্র্যাকার লাগানো আছে কোথাও, তো বা কোনো ক্যামেরা আছে সেখান থেকে ওরা দেখতে পাচ্ছে। তবে নিজেরা ফটো তুলতে গেলে সমস্ত ক্ষেত্রেই খুব সাবধানে থাকতে হবে। ওয়াও, বৃষ্টি, রেনবো, মেঘ, বাইসন আর 5টা মানুষ সঙ্গে নেই, রিভার। অসাম। রেনবোটা বিশাল। তবে আজকে একই সঙ্গে এত কিছু যে দেখতে পাবো সেটা সকালে একবারও ভেবে উঠতে পারিনি, কল্পনা তো দূরের কথা। যাই হোক, তবে ইয়েলোস্টোন কিন্তু আজকেই শেষ নয়, কিছুটা আজকে দেখলাম, আবার পরের দিনে কিছুটা দেখব। ওই দেখুন দূরে আরও কিছু দেখতে পাওয়া যাচ্ছে। আমরা ইতিমধ্যে যেমন বাইসন দেখেছি তেমনি আবার বুনো শিয়ালও দেখে ফেলেছি, আর এইটা যে দেখতে পাবো শেষে এটা একদমই এক্সপেক্টেড ছিল না। তার সঙ্গে কিছু হরিণ দেখতে পাওয়া যাচ্ছে। তবে এখানে আর এখন দাঁড়ালাম না, যেহেতু টিপটিপ বৃষ্টি পড়ছে, তার মধ্যে আবার জানেন তো বেশ ঠান্ডা পড়ে গেছে। আশা করি আমাদের গায়ে জ্যাকেট দেখে বুঝতেই পারছেন যে এই জায়গাটা খুব ঠান্ডা ঠান্ডা লাগছিল। গিয়েছিলাম যদিও মে মাসে, তবে তখনও ইয়েলোস্টোনে সেইরমভাবে গরমটা পড়েনি। আর এই দেখুন এবার যাকে দেখতে পেলাম, ওই দিনের শেষে ওখানে একটা বিয়ার দেখতে পেয়েছি, ব্ল্যাক বিয়ার। এই সমস্ত ক্ষেত্রে গাড়ি থেকে নামাটা ইজ ভেরি রিস্কি, তো সেই জন্য পার্ক রেঞ্জাররা চলেই আসছে প্রায়, যে মানুষকে যাতে ওনারা সাবধান করতে পারেন। আর তার জন্য ওই বড় বড় লেন্স, ক্যামেরা, তারপরে বায়োনোকুলার, এই সমস্ত কিছু স্পটিং করার জন্য, দূর থেকে ভালো করে দেখার জন্য খুব দরকার। তো যাই হোক, আমরা মোটামুটি আজকে অনেকটা সমস্ত কিছু দেখতে পেয়ে বেশ খুশি মনে বাড়ি ফিরছি, যে যাই হোক দূর থেকে সন্ধেবেলা হলেও বিয়ারটা স্পট করতে পেরেছি। আজকের মতো ব্লগটাও তাহলে এখানেই শেষ করি, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণ সকলে খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো প্লিজ পারলে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যেন। ভালো লাগলে প্লিজ একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব আর ফলো করার রিকোয়েস্ট রইল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। Every time I start to slip away,